হ্যালো, আসছে এবার। হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ স্যার এবার আসছে। সবার এসছে তো? আসলে সবারই আসবে এরকম ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আজকে বেসিক একটা অঙ্ক থেকে শুরু করছি আমি। ঠিক আছে, আগের দিনের অঙ্কের সঙ্গে কোনো সেম অঙ্ক এসে গেলে বলবি। একদম সোজা একটা অঙ্ক থেকে আজকে শুরু করছি প্রথমে, তারপরে আস্তে আস্তে আজকে যা কঠিন অঙ্ক আছে সবগুলোই করাবো আর কি এই চ্যাপ্টারে। আগের দিন কিছুটা হয়ে গেছে। ন- আগের দিনের ক্লাস করিস না এমন কেউ আছিস কন্টিনিউটির? না, ফার্স্টের দিকে ছিলাম, লাস্টের দিকে ছিলাম না। নিয়মটা তো জানিস, ঠিক আছে, তাহলেই হবে। দেখ, তো এখানেও সেই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটেরই কেস। দেখ, প্রথম বলছে একটি অপেক্ষক এফএক্স এর সংজ্ঞা নিচে দেওয়া আছে। 3+2x নিচে এরকম ভাবে দেওয়া আছে, বলেছে এফএক্স অপেক্ষকটি x=0 বিন্দুতে সন্তত কিন্তু x=3/2 বিন্দুতে অসন্তত দেখাতে বলেছে। ঠিক আছে, আমাদের যে রেঞ্জটা ভাগ করে দেওয়া আছে ফাংশনটার, সে ফাংশনের রেঞ্জটা কিভাবে রয়েছে, -3 ধর এটা রয়েছে রিয়েল নাম্বার লাইন। তো এখানে রয়েছে হচ্ছে 0। ঠিক আছে, এখানে 0 রয়েছে, এখানে রয়েছে ধর -3/2, এখানে রয়েছে +3/2, এন্ড তারপরে বেশি 3/2 > 3/2, আর এদিকে <-3/2 এরকম চলছে। ঠিক আছে, তো এই যে পোর্শন যে রয়েছে, তো আমাদের এইটুকানিতে এই যে পোর্শনটুকু -3/2 থেকে 0, তার মধ্যে যে রেঞ্জটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাকে দিয়েছে f(x = 3+2x), আর এইটুকানি যে রেঞ্জ দেওয়া আছে সেই রেঞ্জটা দিয়েছে 0 থেকে 3/2 তে 3-2x, 3-2x, এন্ড এইখান থেকে এইটুকুনি রেঞ্জের মধ্যে দিয়েছে ভ্যালুটা x>3/2। ঠিক আছে, আমাদের চেক করতে হবে যে এখানে এমনিতে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কোনগুলো হতে পারে, কোন কোন পয়েন্টে ফাংশনের ডিসকন্টিনিউয়াস হতে পারে। প্রথমে যে রেঞ্জ, এইটুকুনি যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের মধ্যে তো ফাংশনের ভ্যালুটা সেম 3+2x এইরকম টাইপের, তো সেই রেঞ্জের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস। মানে আবার এই রেঞ্জের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস, এর পরেও কন্টিনিউয়াস, কিন্তু 3/2 থেকে এবং 0 থেকে আর -3/2 থেকে ফাংশনটা তার ডেফিনেশন চেঞ্জ করছে। ঠিক আছে, ফাংশনের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো চেঞ্জ হচ্ছে। তো আমাদের এই তিনটা পয়েন্টেই ডিসকন্টিনিউয়াস হতে পারে। ঠিক আছে, তো আমরা দুটো পয়েন্টে চেক করতে বলেছে এখানে। প্রথমে দেখ 0 পয়েন্টে চেক করতে হবে। তো আমরা এখানে একটা জিনিস লিখে রাখি যে আমি পুরোটার জন্য আমি চেক করতে চাইছি, আমি কোয়েশ্চেনটা এরকম ভাবে লিখে রাখ তোরা যে -3/2 <= x <= 3/2 এর মধ্যে fx এর সন্ততা পরীক্ষা করো। আমি পুরো জিনিসটাই একবারে বলতে চাইছি বলে কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিলাম, এরকম দুটো পয়েন্ট না বলে পুরো জিনিসটাই বললাম, পরীক্ষা করো। ঠিক আছে, কোয়েশ্চেনটা ধর এই ফর্মে নিচ্ছি, তো এই ফর্মে যদি নিয়ে পুরো জিনিসটাই বলা হয়ে যাবে, তাই জন্য বললাম। তাই এরকম যদি বলে, এরকম টাইপের কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন ইয়ে তো রয়েছে, বইতে রোজ পাবি, তো আমি ওই জন্য বলে দিলাম। তাহলে এখানে কি করবি, পার্ট বাই পার্ট লিখতে হবে যে -3/2 <= x <0 এবং 0, এই যে সেকেন্ড ইন্টারভেলটা নিচ্ছে, সেকেন্ড ইন্টারভেলটা, ঠিক আছে, সেকেন্ড যে ইন্টারভেলটা রয়েছে সেটা। তো সেক্ষেত্রে কি আছে, সেকেন্ড ইন্টারভেলের মধ্যে 0 <= আছে, কিন্তু 0 তে যেহেতু আমরা চেক করবো তাই 0 <= নিলাম, এখানটাতে ইকুয়াল টু দিচ্ছি না, <3/2 অংশে অফ fx একটি আম, বহুপদী সংখ্যামালা। ঠিক আছে,
যেটা ক্লাস 9-এ করেছিস, বহুপদী সংখ্যামালা হচ্ছে পলিনোমিয়াল বলা হয়। যেমন 2x+3 রয়েছে, 2x+3 এটা একটা বহুপদী সংখ্যামালা, যেখানে 2x হচ্ছে একটা পার্ট আর 3 হচ্ছে একটা পার্ট। ঠিক আছে, তাদের বহুপদী সংখ্যামালা বলা এটা। তারপর ধর বহুপদী সংখ্যামালা বা এটার নাম হচ্ছে পলিনোমিয়াল। ঠিক আছে, আর যে কোনো পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী সংখ্যামালা যে কোনো ইন্টারভেলের মধ্যেই তোর কি বলবো মানে কন্টিনিউয়াস হয়। সুতরাং এফ অপেক্ষকটি ওই দুটি অংশে সন্তত। তো আমি এইটুকুনি পোর্শন বলে দিলাম, ওই দুটো পোর্শনে যে সন্তত। এইবার চেক করবো এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত কিনা। ঠিক আছে, এক্স ইকুয়াল টু জিরোতে সেটা কন্টিনিউয়াস কিনা। তো এবার দেখা যাক, 1 নম্বর দিয়ে করছি এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত কিনা আর 3/2 তে সন্তত কিনা, তাহলেই হয়ে যাবে। কোন কোন বিন্দু দিয়ে দেখি একবার। হুম, তো তার জন্য এক্স ইকুয়াল টু জিরোর লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে সেখানে। তো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইকুয়ালস টু কত, জিরো মাইনাস এফ এক্স মানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্সটা কত, এফ এক্সটা হচ্ছে জিরোর মাইনাস মানে হচ্ছে জিরোর বা দিক, লেফট হ্যান্ড সাইড অফ এক্স ইকুয়াল টু জিরো, তো সেটা হচ্ছে 3+2x দেওয়া আছে কোয়েশ্চেনে, তাই তো। তো দিস ইজ ইকুয়াল টু 3+2 × 0, তার মানে হচ্ছে 3 অনলি। আর লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স যদি করি, অর্থাৎ ডান দিকে করি, অর্থাৎ জিরোর চেয়ে বড় ভ্যালুর জন্য করি, তার লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্সটা কত, এফ এক্সটা কত 3-2x। তো 3-2x করে দেয় এখানটা, 3-2x। তো 3-2x মানে কত, 3-2 × 0 এগেন। তো দিস ইজ 3। এবং এফ অফ জিরোটা কত, লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। এফ অফ জিরোটা কত, এফ অফ জিরোটা দেখ জিরো থেকে কোথায় গিয়ে ইকুয়াল দেওয়া আছে, জিরো দেখ মাঝখানের লাইনটা, অর্থাৎ 3-2x যখন, তখন জিরোর সঙ্গে ইকুয়াল রয়েছে, উপরটাতে কিন্তু জিরোতে ইকুয়াল নেই, লেস দ্যান জিরো লেখা আছে উপরেরটাতে, ফার্স্ট যে লাইনটাতে সেখানে স্ট্রিক্টলি লেস দ্যান জিরো রয়েছে, কিন্তু মাঝখানের লাইনে জিরো লেস ইকুয়াল টু রয়েছে, তো মাঝখানের লাইনটাই আমি এফ অফ জিরোর জন্য ইউজ করবো। কথা বোঝা গেল, যার যেখানে ইকুয়াল টু থাকবে সেখানটা আমরা ফাংশন ভ্যালু বার করার জন্য ইউজ করবো। তো কত হচ্ছে 3-2 × 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তো সুতরাং লিমিট x tends to 0 minus fx equals to limit x tends to 0 plus fx equals to f of 0। সুতরাং সুতরাং x equal to 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। ঠিক আছে, তাহলে এবার কোথায় অসন্তত দেখা যাক। আর -3/2 এর মধ্যে মানে শুধু 3/2 তে কি হচ্ছে দেখি এবার। এটা হচ্ছে জিরো বিন্দুতে, -3/3 -2x -3 -2x। তবে না, এই অঙ্কটা একটু কোয়েশ্চেন একটু ভুল আছে, দুই জায়গাতে ইকুয়াল টু দিচ্ছে, দুই জায়গায় ইকুয়াল টু তো হবে না। তো এইখানে যেটা মাঝখানের লাইনে 3/2 এর সঙ্গে যে ইকুয়াল টু সাইনটা দেওয়া আছে সেটা হবে না। মাঝখানের লাইনে 0 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 3/2 হবে, লেস ইকুয়াল টু 3/2 হবে না। ঠিক আছে, কোয়েশ্চেনটা ঠিক করবি, বইতে আছে, বইয়েরই কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা ঠিক করতে হবে। এটা মাঝখানের লাইনে 3/2 হবে না। তো এবার এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে চেক করছি। 3/2, the limit extends to 3/2 minus fx equals to
কারণ ওখানে যদি 3/2 হয়, একবার বলছে 3 - 2x, একবার বলছে -3 - 2x। কি বলছে 3/2 তে? একবার 3 - 2x, fx ইকুয়াল টু 3 - 2x যখন x ইকুয়াল টু 3/2। আবার মানে এটা লিখবি না কিন্তু, যেটা বলছি আমি, আমি জাস্ট বলা, এটা কেন হতে পারে -3 - 2x যখন x ইকুয়াল টু 3/2 এট এ টাইম দুটোই বলছে, সেটা সম্ভব নয়। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি সেটা সম্ভব নয়, কারণ তোর এটা যদি এফটা হচ্ছে একটা অপেক্ষক বা একটা ফাংশন বলে, ঠিক আছে। এফটা একটা, কি বলবো, একটা আয়নার মতো বা মিররের মতো কাজ করে। আর এক্সটা যদি তোকে মানে এক্সটাকে তুই যদি নিজে ভাবিস, তাহলে তুই যদি আয়নার সামনে দাঁড়াস, তোর কি কখনো দুটো ইমেজ তৈরি হবে? কখনো হতে পারে না। কিন্তু এখানে এক্স এর একটাই ভ্যালু 3/2 এর জন্য এই ইমেজটাও তৈরি হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ইমেজটাও তৈরি হচ্ছে, যেটা পসিবল নয়। ঠিক আছে, রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে কখনো একই মানে অপেক্ষকের একটা ফিক্সড মানের জন্য কখনো দুটো ভ্যালু পাওয়া যায় না। ঠিক আছে, মানে এখানে যদি আমি সব এক্স এক্স গুলো আছে ধরি, এখানে যদি সব ওয়াই গুলো আছে ধরি, তাহলে এক্স এর জন্য একটাই মান পাওয়া সম্ভব, একাধিক পাওয়া যাবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো পরে যখন ফাংশন করবো, তখন ফাংশন গুলো রয়েছে, তখন বলবো এই ব্যাপারটা রয়েছে, এগুলো ইনজেক্টিভ সাজেক্টিভ এর ব্যাপার রয়েছে। এক্স, আচ্ছা তাহলে লিমিট এক্স টেন্স টু 3/2 মাইনাস এফ এক্স, তো সেটা কত হবে? সেটা হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু 3/2 মাইনাস বলছে, মানে তাহলে 3/2 বাদিক, 3/2 বাদিক মানে কত? কত আছে 3/2 বাদিকে? 3 - 2x আছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু কত? লিমিট এক্স টেন্স টু 3/2 মাইনাস, আর এটা কত? আচ্ছা, এটা লেখার প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট ভ্যালু বসাবো। তাহলে 3 - 2 × 3/2, তো দিস ইজ ইকুয়াল টু কত? 3 - 3 = 0 পাচ্ছিস, তাই তো? এইটু কেটে গিয়ে আবার তুই যদি লিমিট এক্স টেন্স টু 3/2 প্লাস নিস, তাহলে কি হচ্ছে এফ এক্স, সেটা কি হবে? লিমিট এক্স টেন্স টু 3/2 প্লাস এফ এক্স এর ভ্যালু কত? -3 - 2x। ঠিক আছে, কোয়েশ্চেন দেখে নে, 3/2 এর থেকে বড়র জন্য ভ্যালু হচ্ছে এটা। তো কত হচ্ছে? -3 - 2 × 3/2, তাই তো? তো এইখানে এই কেসের ক্ষেত্রে যেটা ভ্যালু দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে -3 - 3, অর্থাৎ -6। আমাদের f(3/2) বের করার কোনো প্রয়োজনই নেই, বিকজ লিমিট দুটোই সেম হচ্ছে না, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে লিখে দে, সিন্স, যেহেতু যেহেতু লিমিট x টেন্স টু 3/2 মাইনাস এফ এক্স নট ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 3/2 প্লাস এফ এক্স, যেহেতু সেম হচ্ছে না, সুতরাং লিমিট x টেন্স টু 3/2 এফ এক্স এর অস্তিত্বই নেই, তাই তো? এর অস্তিত্ব নেই, সুতরাং সুতরাং এক্স ইকুয়াল টু, তাহলে লিমিটেরই যদি অস্তিত্ব না থাকে, তাহলে এটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান করে আমি আর কি হবে? তো এক্স ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফ এক্স অসন্তত। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফ এক্স কিন্তু তাহলে অসন্তত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এফ এক্সটা তাহলে সন্তত হবে কোন কোন জায়গায়? এফ এক্সটা তাহলে কোথায় কোথায় সন্তত হবে? সুতরাং তো এত অব্দি হচ্ছে ব্যাপার। আমি যেহেতু পুরো রিজিয়নটাতে আমি বলেছি ডিটারমাইন করতে, যে কোথায় কোথায় সন্তত, মানে সন্ততা বিচার করতে বলেছি, আমি তো সন্ততার অঞ্চলটা লিখে দিচ্ছি, কোথায় কোথায় সন্তত হচ্ছে। সুতরাং এফ এক্স অপেক্ষকের
-3/2 এইখান থেকে কোথায় যেন 3/2 না, 3/2 না, -3/2 থেকে 3/2 এর বড়র জন্য ভ্যালু তাকে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তার মানে -3/2 থেকে আপ টু ইনফিনিটি চলবে। -3/2 থেকে ইনফিনিটি, আমি ব্যাপারটা বলছি একটু পরে, যেখানে রাখা ভালোই সব জিনিসগুলো। এমসিকিউ করতে এগুলো মেনলি খুব দরকারি জয়েন্টের ক্ষেত্রে। এফএক্স অপেক্ষকের এত অঞ্চলে রিজিয়নে সন্ততার ক্ষেত্র গুলি হলো রিজিয়ন অফ কন্টিনিউটি গুলো কি কি হবে ভালো করে দেখ। প্রথমে আমি বলে দিয়েছিলাম যে -3/2 এর থেকে -3/2 এর নিচে কি আছে ভ্যালু সেটা আমাদের জানা নেই। আমাদের -3/2 থেকে 0 ভ্যালু দেওয়া আছে, 0 থেকে 3/2 এর এক ভ্যালু দেওয়া আছে, 3/2 এর বড়র জন্য ভ্যালু দেওয়া আছে, কিন্তু -3/2 এর থেকে কমের জন্য ভ্যালু সেটা কিন্তু দেওয়া নেই, তাই আমরা সেখানে বিচার করতে পারছি না। কিন্তু -3/2 থেকে আপ টু ইনফিনিটি মানে এদিকে পর্যন্ত আমরা কিন্তু তার ভ্যালু বার করতে পারবো। ঠিক আছে, কোথায় কোথায় সন্তত বলে দিতে পারবো, কারণ সন্ততর ক্ষেত্রে হচ্ছে এখানে এই এদিকে যা আছে সব ভ্যালু হচ্ছে তোর এই যেটা -3 -2 সেটা সেক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। এখানেটাও কন্টিনিউয়াস বলেছি, এখানেও কন্টিনিউয়াস, শুধু এইটাতে দেখলাম কন্টিনিউয়াস কিন্তু এটাতে কন্টিনিউয়াস হলো না। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা বলতে পারবো। সঙ্গের মানে রিজিয়ন গুলো কি কি তাহলে? প্রথমে কন্টিনিউয়াস হয়েছিল হচ্ছে -3/2 থেকে 0 পর্যন্ত সে কন্টিনিউয়াস, এবং 0 বিন্দুতেও সে কন্টিনিউয়াস, 0 বিন্দুতেও সে কন্টিনিউয়াস। তো 0 বিন্দুতে যখন কন্টিনিউয়াস, তার মানে দেখ, তার মানে 0 তে যখন কন্টিনিউয়াস হয়েছে, 0 থেকে 3/2 পুরোটা একসঙ্গে আমি লিখে নিতে পারবো, এখান থেকে এতটা পুরোটা একসঙ্গে লিখে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু 3/2 তে কন্টিনিউয়াস হয়নি, তার মানে 3/2 টা নেওয়া যাবে না। 3/2 তে কন্টিনিউয়াস হয়নি, 3/2 টা নেওয়া যাবে না। তাই জন্য আমি কি করছি দেখ, তাহলে 3/2 থেকে ইনফিনিটি পুরোটাই নেওয়া যাবে, শুধুমাত্র 3/2 টা নেওয়া যাবে না, তাই 3/2 টা বাদ দিয়ে দিলাম পয়েন্টটা, 3/2 পয়েন্টে বাদ দিয়ে দিলাম, পয়েন্টে কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, এবার আমি ব্র্যাকেটিং এর ব্যাপারটা বলি, একদিকে ফার্স্ট ব্র্যাকেট একদিকে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এটার মানেটা বলি। তাহলে একটু মনে রাখবি, যেটা সেটা হচ্ছে, ধর আমি লিখলাম এ থেকে বি, ঠিক আছে, এইটার মধ্যে এইটা একটা সেট, এর মধ্যে এক্স রয়েছে, এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এ থেকে বি, সেটার মানে হচ্ছে এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল। ঠিক আছে, যারা জয়েন্টের এমসিকিউ সলভ করছি সেই ধরনের নোটেশন পেয়েছিস আশা করি। তো এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি, এটার মানে এইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার, থার্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এ থেকে বি, মানে এখানে এটাও নেওয়া যাবে বিটাও নেওয়া যাবে, এ লেস ইকুয়াল টু আছে বি লেস ইকুয়াল টু আছে। ঠিক আছে, আর যদি আমি বলি এক্স বিলংস টু ওপেন এ বি, এটাকে আমরা বলি হচ্ছে ওপেন ইন্টারভেল। এটার মানে হচ্ছে এক্স এ লেস এক্স লেস বি। ঠিক আছে, এ তেও ইকুয়াল টু হবে না, বি তেও ইকুয়াল টু হবে না, অর্থাৎ এক্স এর ভ্যালু এও হতে পারবে না, আবার বিও হতে পারবে না। ঠিক আছে, এটা বিলংস টু। আর একটা হয় সেটা হচ্ছে এক্স বিলংস টু ক্লোজড এ ওপেন বি। ঠিক আছে, এটাকে আমরা বলি সেমি ক্লোজড, মানে একদিকে ক্লোজড একদিকে ওপেন, তাই সেমি ক্লোজ। সেমি সার্কেল বলে না, হাফ সার্কেল মতো, সেরকম হাফ, যেহেতু একদিকে ক্লোজ তাই সেমি ক্লোজ বলছে, আর সেমি ওপেনও বলতে পারিস, কারণ একদিকে তো ওপেন আছে। এটার মানে হচ্ছে যেদিকে সেকেন্ড ব্র্যাকেট থাকবে সেখানে ইকুয়াল টু থাকবে, আর অন্যদিকে থাকবে না, এটা। ঠিক আছে,
যেহেতু আমি 3/2 মানে এবার আমি বলছি এখানটা যে ইনফিনিটিতে আমরা এরকম দিচ্ছি কেন, ইনফিনিটি ইনফিনিটি আমরা ওপেন দিচ্ছি কেন, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিচ্ছি না কেন? এটা মনে রাখবি যে ইনফিনিটি বা অসীম এটা জাস্ট একটা কনসেপ্ট। ইনফিনিটি হচ্ছে একটা কনসেপ্ট, ইনফিনিটিতে কখনো পৌঁছানো যায় না। ইনফিনিটি কোনো নাম্বার নয় যে এক্সট্রা ইনফিনিটির সঙ্গে সমান হয়ে যাবে। এক্সট্রা ইনফিনিটির সঙ্গে সমান হয়ে যাবে সেটা কিন্তু কোনো নাম্বার নয় যে এক্সট্রা কখনো ইনফিনিটির সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে? ইনফিনিটি একমাত্র লিমিটিং সেন্সে এক্সিস্ট করে। লিমিটিং সেন্স মানে হচ্ছে আমরা যদি বলে 1/0 মানে কত, এটা বল 1/0 মানে কত, কে বলবি বল, কি জানিস 1/0 মানে? আনডিফাইন্ড। 1/0 মানে আনডিফাইন্ড, ঠিক আছে? আচ্ছা, তার মানে ইজ আনডিফাইন্ড, এক্স্যাক্টলি। কিন্তু 1/0 মানে অনেক জায়গাতেই দেখবি এটা লেখা আছে, কিন্তু দিস ইজ রং। 1/0 মানে এই ইনফিনিটি হতে পারে না। এটা ইনফিনিটি কখন হয়? ইনফিনিটি একমাত্র লিমিটিং সেন্সে হয়। লিমিটিং সেন্সে ইনফিনিটির কনসেপ্ট আসে। অর্থাৎ লিমিটিং সেন্স মানে হচ্ছে আমরা যদি এরকম লিখি 1/0 বদলে আমি 1/n লিখলাম, 1/x ও বলি, যা খুশি। এবার লিমিটটাকে আমি এনটাকে 0 করে দিলাম, এনটা 0-তে পৌঁছালো না, ঠিক আছে? 0-তে যেমনি পৌঁছাবে ও যেটা বললো সেটা আনডিফাইন হয়ে যাবে, ইনফিনিটি হবে না, তখন তার ভ্যালু হবে ইনফিনিটি। ঠিক আছে? বাট 1/0 কখনোই ইনফিনিটি নয়, দিস ইজ আনডিফাইন্ড। এটাকে আমরা সংজ্ঞাই দিতে পারবো না ইনফিনিটি কি করে হবে। ঠিক আছে? ইনফিনিটি হচ্ছে একটা কনসেপ্ট, কিন্তু ভবিষ্যতে তখন কোনো যদি কখনো অঙ্ক টঙ্ক নিয়ে এগোস তখন দেখবি ইনফিনিটিটাকে নাম্বার হিসেবে ধরা হচ্ছে একটা, ঠিক আছে, একটা রিয়েল নাম্বারের মধ্যে ফেলা হচ্ছে। এবং এবং সেই সেটটাকে যেহেতু ইনফিনিটি আমরা একটু বড় করে নিচ্ছি, ওই জন্য সেটাকে আমরা বলবো এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। সেসব এখন জেনে কাজ নেই, এখন যেটুকুনি বললাম সেটুকুনি দেখ। তো এই ছিল হচ্ছে অঙ্কটা। ঠিক আছে? অঙ্কটা পুরো করে নিতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, সাবজেক্ট ভালো লাগতে গেলে শুধুমাত্র অঙ্ক আমার একটু পড়লাম, যোগ বিয়োগ গুণ ভাগ ওইভাবে সাবজেক্ট শেখা যাবে না, সাবজেক্টের ভিতরে ডেপথ গুলো শেখাতে হবে। এভাবে তো স্টুডেন্টরা তো হুট করে নিজেরা নিজে থেকে এগুলো আসবে না, তাদেরকে জানানো দরকার ব্যাপারগুলো। আচ্ছা, তো এটা যেটা বললাম, আর তাহলে এখানে তোরা বল, যেটা আগে আমি পড়িয়েছি, যে এখানে কোন ধরনের ডিসকন্টিনিউ, তাহলে 3/2 দেখলি ডিসকন্টিনিউয়াস ফাংশনটা, কিন্তু 3/2 কিরকম টাইপের ডিসকন্টিনিউটি রয়েছে, কিরকম অসন্ততা রয়েছে 3/2 পয়েন্টে? 3/2 পয়েন্টে কিরকম ধরনের অসন্ততা রয়েছে বল, কে বলতে পারবি? দু রকম অসন্ততার নাম বলেছিলাম আমরা এখানে। 3/2 মানে ডিসকন্টিনিউয়াস কেন হলো, হলো কেন? লিমিটের ভ্যালু দুটো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সেম হয়নি বলে ডিসকন্টিনিউয়াস হয়েছে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হয়নি বলে ডিসকন্টিনিউয়াস হয়েছে। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি LHL আর RHL যদি ইকুয়াল না হয়, তখন সেই ধরনের ডিসকন্টিনিউটিকে আমরা কি বলি? রিমুভেবল বা দূরীকরণযোগ্য অসন্ততা, তাই তো? হ্যাঁ সরি, ভুল বলছি, দূরীকরণযোগ্য তো এটা না, না না, এটা না, তো লিমিট এক্সিস্ট করেনি, ভুল বললাম, এটা রিমুভেবল না, সরি, এটা অর্ডিনারি, এটা অর্ডিনারি বা সাধারণ অসন্ততা। ঠিক আছে? সাধারণ অসন্ততা, তাহলে আমরা এখানে কি করব? তো x = 3/2 বিন্দুতে fx এর সাধারণ অসন্ততা আছে তাহলে। আর সাধারণ অসন্ততার ক্ষেত্রে আমরা যেটা বার করতে পারি সেটা হচ্ছে ফাংশনের জাম্প, বা কি বলবো, কতটা
লাভ যেটাকে বলে বাংলা, সেটাকে আমি বার করতে পারবো। তো এফএক্স এর জাম যেটা কত, আর এইচ এল মাইনাস এল এইচ এল, তাই তো? আর এইচ এল মাইনাস এল এইচ এল, তো আর এইচ এলটা কত? আর এইচ এলটা হচ্ছে কত বেরিয়েছিল, -6 হচ্ছে তোর আর এইচ এল, আর 0 হচ্ছে এল এইচ এল। হ্যাঁ তাহলে এটা হবে হচ্ছে তোর -6 -0, দ্যাট ইজ -6। ঠিক আছে, এটা হচ্ছে জাম্প। ফাংশনটা কতটা উপরে উঠে গেছে। ঠিক আছে, একটা যদি নিজেই দেখছিস যে ফাংশনটার ক্ষেত্রে কি হয়েছে না, 3/2 যে পয়েন্ট, মানে তো 3/2 পয়েন্ট থেকে ফাংশনটা কিছুটা পোর্শন হয়েছে -3 থেকে, তোর ফাংশনটা কত হয়েছে 3/2 পয়েন্ট থেকে, ধর এখানে রয়েছে 3/2 পয়েন্ট, ঠিক আছে, দিস ইজ ধর এখানে 3/2 পয়েন্ট মানে 1.5। তো এই 1.5 থেকে ফাংশনটা যে ভ্যালুটা নিয়েছে সেটা কত, এফ এক্স ইকুয়াল টু হয়ে গেছে -3 -2x, ওয়াই ইকুয়ালস টু -3 -2x। ঠিক আছে, y ইকুয়ালস টু -3 -2x, কিন্তু তার আগে ভ্যালুটা কত ছিল, তার আগে ভ্যালুটা ছিল হচ্ছে y ইকুয়ালস টু 3 -2x ছিল। তখন y প্লাস 2x ইকুয়াল টু 3, y প্লাস 2x ইকুয়াল টু 3 সামথিং। এবার y প্লাস 2x মানে 2x প্লাস y ইকুয়ালস টু 3, x ইকুয়াল টু তার মানে 3/2 প্লাস y বাই 3 ইকুয়ালস টু 1। এটা ছিল কোথায়, সেটা হচ্ছে তোর ইয়ে পয়েন্টে 3/2 এর আগে, তাই তো? আচ্ছা, তো 3/2 হচ্ছে x/3, এখান থেকে এই পয়েন্টটা, আর y তে 3। এই লাইনটা ছিল হচ্ছে, এই যে এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা ছিল হচ্ছে আগে, মানে 3/2 এর আগে, 0 থেকে 3/2 পর্যন্ত ছিল এই স্ট্রেট লাইনটা। ঠিক আছে, কিন্তু যখন 3/2 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে তখন ভ্যালুটা দিয়েছে দেখ 3 - মানে তখন কোথায় যে -3 -2x, -3 - 2x মানে কত, -3 - 2x মানে হচ্ছে y প্লাস 2x ইকুয়ালস টু হচ্ছে -3, তার মানে হচ্ছে x বাই -3/2 প্লাস y বাই -1 ইকুয়ালস টু 1। তো y বাই -3, x টা হচ্ছে -3/2 মানে এরকম জায়গায়। আচ্ছা, আর ওয়াইটা হচ্ছে -1 মানে এরকম জায়গায়। তো সেই লাইনটা বরাবর, এই লাইনটা যদি তুই ড্র করিস, এই দুটো পয়েন্ট যদি জয়েন করতে থাকিস, জয়েন করে এইখানে আসার পর ফাংশনটা এইভাবে চলছে 3/2 এর পর থেকে। তাহলে 3/2 এর আগে ছিল এখানে, 3/2 এর পরে চলে গেছে এইখানে, তাহলে মাঝখানে যেটুকুনি হলো সেটা কি হলো, সেইটা হলো তার জাম্প। যদি জাম্পটা বার করার যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে এটা, এইটা হচ্ছে তার জাম্প। ঠিক আছে, তো 3/2 এর আগে ছিল উপরের লাইনটা, 3/2 এর পরে হয়ে গেছে এই লাইনটা, এটা হচ্ছে 3/2 এর পরে। আর এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা, দিস লাইন হচ্ছে এটা উপরেরটা, তো এই মাঝখানে এসে গেছে একটা জাম্প। এই ছিল ব্যাপার। তো জাম্পের জিওমেট্রিক্যাল কনসেপ্ট, তো অঙ্কের মধ্যে এটা যা ছিল সব কাটাছেড়া করে পুরো একদম ঠিকঠাক করে নেওয়া হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কে বলার মতো আর কিছু নেই। আচ্ছা দেখ, একটা সোজা অঙ্ক নিই, এটাও, এটা কিছু না, এটা জাস্ট লিমিট বার করলে চলে আসবে কে এর মানটা। দেখ কি দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু, সবাই একসাথে থাকলে মানে সুবিধা, একই পড়া যদি দুবার পড়াতে হয় তখন আর এত কথা বলতে ইচ্ছা করবে না। এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব প্লাস এক্স এস, আচ্ছা এটা দিয়েছে ধর, এটা লিখছি না এটা,
তো কি বলেছে, কে এর মান কত হলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, কে এর মান কত হলে প্রথমে আমরা লিমিটটা বার করি। আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে কোথাও যদি দেখিস কোনো ফাংশন ডিফাইন করার সময় এক্স ইকুয়ালস টু এত, মানে কোন একটা ভ্যালুর জন্য 2 এর জন্য এরকম ভ্যালু, আর নট ইকুয়ালস টু 2 এর জন্য এরকম। তো নট ইকুয়ালস টু 2 এর জন্য যদি এরকম ভাবে পুরো পুরো বলা থাকে, তো সেক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বার করার কথা আমি বলিনি। ঠিক আছে, তো নর্মালি লিমিট বের করবি, লিমিট এক্স টেন্ডস টু 2 নর্মাল বের কর। কারণ রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সেক্ষেত্রে সমান হবেই, কারণ রাইট হ্যান্ড লিমিটের জন্য বলা আছে, লেফট হ্যান্ড লিমিটের জন্য সেম সেম ভ্যালু দেওয়া আছে, তো সমান হতে বাধ্য, তাই আলাদা করে দেখানোর দরকার নেই। বাই কত আছে, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। তো এটার কারণে লিমিটটা বার করি শুধুমাত্র, আর কিছু দরকার নেই এখন। কি করবি বল, এটাকে উপরের পোর্শনটাকে মিডিল টার্ম করলে সুবিধা হবে। উপরের যে পার্টটুকু রয়েছে সেটাকে না মিডিল টার্ম করে নিলে তোদের সুবিধা হবে একটু। আমি এটা এখন মিডিল টার্মটা আলাদা করেই করছি। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস, মিডিল টার্ম কি বলছি, ভ্যানিশিং মেথড এটা দিয়েছে। তো এটাকে আমাদের ভ্যানিশিং মেথড করার কথা মনে আছে তো, এক্স এর এমন একটা ভ্যালু চুজ করতে হবে, এক্স এর এমন একটা ভ্যালু চুজ করতে হবে যার জন্য পুরো ভ্যালুটা জিরো হয়ে যায়, পুরো যেটা দেওয়া আছে গোটা এই জিনিসটার ভ্যালু পুরো জিরো হয়ে যাবে, সেরকম একটা ভ্যালু আমাদের চুজ করতে হবে। কত নিলে আসবে বল, কত নেবো এক্স এর ভ্যালু? এক নিলে আসবে না, 2 দুই নেবো, তাই দুই নিলে কত হচ্ছে, 8 + 4 মাইনাস 8 × 16 = 32 প্লাস 20। তো দেখা যাক, 4 × 8 = 12, 12 + 20 = 32, মাইনাস 32 জিরো আসছে এক্স্যাক্টলি, দুই নেবো। ঠিক আছে, এক্স এর ভ্যালু 2 নিলে দেখছিস পুরো ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্স যদি 2 হয় তাহলে ফ্যাক্টরটা কত আমাদের, এটার ফ্যাক্টরটা হচ্ছে কিন্তু x-2, x-2টা ফ্যাক্টর, নট x+2 ফ্যাক্টর। ঠিক আছে, কারণ x+2 যদি ফ্যাক্টর হতো তাহলে x = 2 বসালে 4 হয়ে যাবে, 2 + 2 করে 4 হয়ে যাবে, আর জিরো আসবে। তো তারপর কি করতাম, x-2, না এখানে x-2 লিখতাম না, এখানে লিখতাম না, এইখানটা লিখতাম, x-2, x-2, x-2 লিখে নিতাম তিনটে পর পর। এইবার x-2 এর সঙ্গে গুণ করে করে উপরের এক্সপ্রেশনটা আনার চেষ্টা করতাম। তো প্রথমে এক্স স্কোয়ার গুণ করছি, তাহলে x³ চলে এলো, মাইনাস 2x² চলে এলো। তো আমার 2x² চলে এসেছে মাইনাস, কিন্তু ছিল এখানে x², সিম্পলি x²। তো আমার একটা x² কম, মানে 3x² নিয়ে আসলে এখানে, এখানে যদি আমি 3x² নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের x² টা অ্যাডজাস্ট হবে। তার জন্য এখানে 3x² নিয়ে আসার জন্য এখানে 3x মাল্টিপ্লাই করতে হবে, 3x দিয়ে রেখে গুণ করলে -6x চলে আসবে। এখানে আছে -16x, কিন্তু এখানে নিচে পেয়েছি -6x, তার মানে আর 10 দরকার, -10 দরকার, তাহলে -10, -10x হয়ে গেল, আর -10 -2 এ +20 চলে এলো, পুরো জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে তারপরে করতে হয়, আশা করি মনে আছে। আচ্ছা, তো দিস ইজ ইকুয়াল টু, এবার কমন নেওয়ার পালা। তো এক্স -2 কমন নিয়ে নিলে x² + 3x -10। তো এই পোর্শনটাকে এগেইন আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো। তো x-2 কত নিলে আসবে, 10কে 5 × 10, আর 10-এর আগে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে আমাদের ভাঙতে হবে তিনটাকে, এই তিনটাকে মাইনাস দিয়ে ভাঙতে হবে, তাহলে 5 - 2 করবো। তো x² প্লাস, একবারে করছি, এই জায়গাটা একটু আর স্টেপ বাড়ালাম না, -2x -10, দিস ইজ ইকুয়াল, তাহলে কত হচ্ছে x-2, এখান থেকে যে আমি কমন নেব, x কমন নিলে চলে আসবে হচ্ছে x+5, আর এখান থেকে 2 কমন নিলে x+5। এটা তোরা লিমিটের মধ্যে করার চেষ্টা করবি না, এটা আগেই আলাদা করে করবি, আলাদা করে করলেই সুবিধা। লিমিটের মধ্যে লিমিট লিখে লিখে এত ক্যালকুলেশন করবি নাকি, এটা আলাদাই করবি। x-2 কমন গেলে মানে x+5 কমন গেলে এটা পাচ্ছি, তার মানে x-2 এর হোল স্কোয়ার। এইবার লিমিটে চলে আসি। ঠিক আছে,
এবার যে গিভেন লিমিটটা দিয়েছে সেটা বলবো। তো লিমিট এক্স কিউব এক্স টেন্স টু 2, কি আছে উপরে? লিখলাম তো, নিচে এক্স মাইনাস 2 আছে, ভ্যালু বসিয়ে দিয়ে এক্স মাইনাস 2 এর হোল স্কয়ার তো কেটেই যাবে। ঠিক আছে, তাহলে এটা মানে কত? লিমিট এক্স টেন্স টু 2, ওটা থাকছে অনলি এক্স প্লাস 5। তো এক্স প্লাস 5 এ আর কোনো অ্যাডজাস্ট করার কিছু নেই, এক্স এর জায়গায় 2 বসিয়ে দিলেই চলে আসবে 7। ঠিক আছে, তো আমাদের বলছে কে এর মান কত হলে আমাদের কি বলা আছে? সরি, এফ অফ 2 সমান কে দেওয়া আছে। ঠিক আছে, এখন এফ এক্স অফ এফ টি যদি তোর এক্স ইকুয়াল টু বিন্দু সন্তত হয় তাহলে কি হবে? সন্তত হলে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স ইজ অবভিয়াসলি ইকুয়ালস টু এফ অফ 2 হয়ে যাবে। তাহলে তো এটা যে সন্ততার কন্ডিশন। ঠিক আছে, এটাই তো কন্ডিশন ফর কন্টিনিউটি। তো দিস ইমপ্লাইজ এটা ভ্যালুটা বেরিয়েছে হচ্ছে 7, এটা বেরিয়েছে হচ্ছে কে। সুতরাং নিম্ন মান হচ্ছে কে ইকুয়ালস টু 7। ঠিক আছে, চেষ্টা করবে একদম কম্প্যাক্ট ওয়েতে এইভাবে লেখার, কোনো নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, আবার হয়েছে অঙ্কটা? স্যার দাঁড়ান লিখছি। লিখে নে। ওটা করে দিলাম একটু দেখ। হ্যাঁ স্যার হয়ে গেছে। আবার হয়েছে তো, নেক্সট অঙ্কে যাচ্ছি তাহলে। এই অঙ্কটা সোজা, সেটা পরে বলবো। সোজা সোজা যা অঙ্ক আগের দিন করে দিয়েছে, আজ কিন্তু একটু একটু অন্য টাইপের অঙ্ক আসবে এবার। আচ্ছা এটাই করি। দেখ কোশ্চেনটা জাম্প বার করতে গিয়ে দেখেছিস। দেখ, তো এফএক্স এর যে ভ্যালুটা সেটা আমাদের ব্রেক করে নিতে হবে। মডুলাস কোনো ফাংশন থাকলে মডুলাস ফাংশনটা কিন্তু ব্রেক করে নিতে হবে অলওয়েজ। যেমন ধর আমরা এক্স টাকে মড এক্স এর ব্রেকিংটা কিরকম করেছিলাম? মড এক্স মানে কত হতো? এফএক্স ইকুয়াল যদি মড এক্স হতো,
মড এক্স এর ব্রেকিংটা কি হতো, এক্স 0 মাইনাস এক্স, তাই তো? তোরা 0 না লিখলেও চলে, এক্স আর মাইনাস এক্স দিয়েই কাজ হয়ে যায়, যে কোনো একটা পোর্শনে 0 বসিয়ে দিলেই চলবে। অর্থাৎ এক্সটা কখন হবে, যখন এক্সটা গ্রেটার দ্যান 0 বা গ্রেটার ইকুয়ালস টু 0, আর এটা কখন হবে, যখন এক্সটা লেস দ্যান 0। ঠিক আছে, তারপর যেমন ধরো যদি আমি বলতাম জি এক্স, জি এক্স ইকুয়াল যদি এরকম ফাংশনটা নিই যে মড এক্স বাই এক্স, ঠিক আছে, মড এক্স বাই এক্স। তো মড এক্স বাই এক্স যখন নিচে একটা 0 অবশ্যই এখানে বসাতে হবে, বিকজ যখন এক্স ইকুয়াল 0 তখন ভ্যালুটা 0। কেননা যদি এক্স ইকুয়াল 0 এর মধ্যে ঢুকিয়ে দিই, তাতে কি হয়ে যাবে, নিচে 0 চলে আসবে, আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, তখন তো এমনিতেই ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তো আর এটা হচ্ছে এক্স যখন নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0 মানে কি, আইদার এক্সটা লেস দ্যান 0 অর এক্সটা লেস দ্যান 0 অর এক্সটা গ্রেটার দ্যান 0, আর এক্স ইকুয়াল টু 0 তো ভ্যালুটা 0 দেওয়া আছে। তো এক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে আমাদের এক্স এর কোনো চেঞ্জ হবে না, এক্সটা এক্সই থাকবে। এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাতেও এক্সটা এক্সই থাকবে, নিচের এক্সটা। কিন্তু এক্স লেস দ্যান 0 হলে মড এক্স এর ভ্যালু কত, মাইনাস এক্স, উপরে লিখে দিয়েছি মাইনাস এক্স। তো ভ্যালুটা কত হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে। আর গ্রেটার দ্যান 0 যখন এক্স 0 থেকে যখন বড় এক্সটা, তখন ভ্যালু কত, তখন মড এক্স এর ভ্যালু হচ্ছে সিম্পলি এক্স। ঠিক আছে, তার মানে কত হচ্ছে, যদি আমি কেটে কুটে যদি লিখি, তাহলে এখানে উপরটা পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স এক্স কাটলে -1 যখন এক্স লেস দ্যান 0, তারপর হচ্ছে 1 যখন এক্স গ্রেটার দ্যান 0, আর 0 যখন এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের একটা স্পেশাল নাম রয়েছে, এই যে ফাংশনটা লেখা হলো, এই ফাংশনটার স্পেশাল নাম রয়েছে, সেই ফাংশনটাকে বলা হয়, ডিনোট করা হয় এরকম ভাবে, লেখা হয় এরকম ভাবে, এস জি এন অফ এক্স, এবং ফাংশনটার নাম হচ্ছে সিগনাম ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটার সঙ্গে অনেকেই হয়তো পরিচিত, কিন্তু তোর এর আগেও পেয়েছিস, কিন্তু এই ফাংশনটার নাম হচ্ছে সিগনাম ফাংশন, এস জি এন অফ এক্স। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা অ্যাকচুয়াল প্রবলেমটাতে আসি। কোশ্চেনটাতে কি বলেছে দেখি। কোশ্চেনটা দিয়েছে অনেক বড় সড় একটা জিনিস দিয়েছে, যে এক্স ইকুয়ালস টু, মানে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু বাই এক্স মড অফ এক্স প্লাস টু, এরকম টাইপের দিয়েছে। ঠিক আছে, -2 তে কন্টিনিউটি বিচার করতে বলছে। তো কি করে করবি দেখ, প্রথমে ফাংশনটাকে ডিফাইন করবো আমরা আগে, ব্রেক করে করে দেখবেন, দেখে নেবো, কারণ ব্রেক না করলে তো কন্টিনিউটি বুঝতে পারবো না ঠিক। মডুলাস ফাংশন কিভাবে ব্রেক করবি দেখ, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের সমস্ত এক্স এর জন্য। ঠিক আছে, সমস্ত এক্স এর জন্য এটাকে দেওয়া আছে। তো এই যে আমরা 8টা একটু অন্য টাইপের লিখেছি, ডবল স্ট্যান্ড দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, তো এগুলো স্ট্যান্ডার্ড সেট, এগুলোকে ডবল স্ট্যান্ডার্ড দিয়ে লেখা হয়, শুধু সিম্পল আর লেখে না, ডবল স্ট্যান্ডার্ড করা হয়। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার, সেটা হচ্ছে এন, এনটা আমরা নর্মালি এভাবে না লিখে এরকম লেখা হয়। ইন্টিজারের সেট, সেটা হচ্ছে জেড, সেটাকে আমরা এইভাবে লিখবো। কমপ্লেক্স নাম্বারের সেট, সেটা আমরা সিটাকে বোল্ড করব। রেশনাল নাম্বারের সেট, সেটাকে আমরা কিউটাকে এরকম ভাবে লিখবো, বোল্ড করে। ঠিক আছে, এই ধরনের লেখা হয়। সেই 8টাকে দেখ আমি এইভাবে একটু বোল্ড করে নিয়েছি। এবার বইতে সাধারণত মানে বোল্ড করে, মানে ভরাট করে দেয়, কিন্তু এখানে তো আর লেখার সময় সেটা সম্ভব নয়। তো দেখ, এক্স প্লাস, এবার আমাদের এক্স ইকুয়াল টু -2 তে বিচার করতে হবে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু -2 তে আমাকে মডুলাসটা কার উপর রয়েছে দেখ, মডুলাসটা রয়েছে হচ্ছে এক্স প্লাস টু এর উপর। মডুলাস ব্যাপারটা রয়েছে, মডটা রয়েছে এক্স প্লাস টু এর উপর। তো আমাদের এক্স প্লাস টু এর থেকে ছোট হলে কি হবে একবার করতে হবে, এক্স প্লাস টু এর থেকে বড় হলে কি হবে করতে হবে, আর এক্স প্লাস টু যদি হয় তখন কি হবে, এইটা করতে হবে আমাদের। ঠিক আছে, ব্রেকিং করার সময় তাহলে দেখ, এক্স প্লাস টু এর থেকে ছোট, এক্স প্লাস টু এর থেকে ছোট মানে হচ্ছে মাইনাস, এক্স প্লাস টু এর থেকে যখন ছোট ফাংশনটা তখন হয়ে যাবে মাইনাস। একটু আগে আমি লিখেছি বক্স মড এক্স এর জন্য, এক্স যখন 0 থেকে ছোট তখন হচ্ছে -x, আর বড় বড় হলে +x। তো আমার যখন এক্স প্লাস টু টু এর মধ্যে যেহেতু মডটা রয়েছে, আমি যদি এক্স প্লাস টুটাকে জেড ভাবি, তো জেড এর মধ্যে মডটা রয়েছে,
তো জেডটা যখন 0 থেকে ছোট তখন কি হবে মাইনাস, আর 0 থেকে বড় হলে কি হবে প্লাসই থাকবে, ওই জন্য জাস্ট x+2 হয়ে যাবে। আর এটা করতে হবে x+2, x+2 ডিফাইন করে নি। কোশ্চেনটা না একটু ভুল দিয়েছে অ্যাকচুয়ালি। x-2 তে x যদি -2 বসাই তো নিচে 0 চলে আসছে, x-2 বসালে তো নিচে 0 চলে আসছে। নতুন বইতে দেখতো এটাই রয়েছে নাকি মডিফাই করা আছে কিছু, নিচে x+2 আছে না x-2 আছে, এরকম তো দেখে নে তো। কারণ নিচে তো x এর জায়গায় -2 বসালে 0 চলে আসছে নিচে। জিরো যদি চলে আসে তাহলে আমাদের একটাই কাজ থাকবে এখানটাতে, সেটা হচ্ছে এখানে x+2 তে ভ্যালুটা নেই, অসংজ্ঞাত লিখতে হবে। নিচে 0 মানে অসংজ্ঞাত, এটা লেখা যাবে x+2 তে। এবার আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখবো ফাংশনটাকে। তাহলে টা এবার আমরা ফাংশনটাকে এবার কিভাবে লিখছি দেখ। তো প্রথমে রয়েছে এক্স, এখানে x+2 কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে, তাহলে প্রথমটাতে পড়ে থাকছে হচ্ছে এক্স, আর এই মাইনাসের জন্য -1 পড়ে থাকছে, পরেরটাতে থাকছে x+1, আর পরেরটা হচ্ছে অসংজ্ঞাত। কখন টুটাকে এদিকে নেই, তাহলে এক্সটা যখন -2 এর থেকে ছোট, এটা কখন যখন এক্সটা -2 এর থেকে টুটা এদিকে নিলে হচ্ছে -2 এর থেকে বড়। আর এটা কখন যখন এক্সটা হচ্ছে -2, টুটাকে ইকুয়াল টু এর দিকে নিলে হচ্ছে ইকুয়াল টু -2। তো দেখ ফর্মটা কতটা সিম্পলিফাইড হলো। ঠিক আছে, না বুঝতে পারলে বলবি। বোঝা গেছে দূর? এরপর অঙ্কটা আর কিচ্ছু নেই, এরপর জাস্ট আপার লিমিট মানে তোর রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বার করে নে, তাহলেই হয়ে যাবে। -2 পয়েন্টে বার করতে বলেছে, তাহলে -2 প্লাস x টেন্স টু -2 প্লাস আর এইচ এল করছি মানে পাশে প্লাস এফ সেটা কত হবে, টা কত -2 এর চেয়ে বড়র জন্য প্লাস করছি, বড়র জন্য কত x+1। তো এবার এক্স এর জায়গায় -2 বসিয়ে দে, ঠিক আছে, -2 বসবে নট +2। মাইনাস টু মাইনাস, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি সেটা কত হবে, সেটা কত হবে লিমিট x টেন্স টু মাইনাস এর জন্য ভ্যালু কত, যখন -2 এর থেকে ছোট তখন ভ্যালু হচ্ছে x-1। তো দিস ইজ ইকুয়াল টু x এর জায়গায় এগেন -2 বসিয়ে দিই, তাহলে -2 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু -3। এটা ছিল -1, এটা ছিল -3 পেয়েছিস। তাহলে দেয়ারফর RHL নট ইকুয়াল টু LHL। সুতরাং fx অপেক্ষকটি x ইকুয়াল টু -2 বিন্দুতে অসন্তত, এই তো -2 বিন্দুতে অসন্তত।
তো -2 যদি অসন্তত হয়, সুতরাং আর এখানে কিরকম অসন্ততা রয়েছে? এগেন সাধারণ অসন্ততা। তাহলে x ইকুয়াল টু -2 বিন্দুতে fx এর জাম্প বার করতে বলেছে, জাম্প ইকুয়ালস টু fx এর জাম্প ইকুয়ালস টু কত হবে? RHL মাইনাস LHL। RHL টা কত? RHL -3, LHL কত? সরি, RHL হচ্ছে -1, LHL কত? -3। তাহলে এই মাইনাসটা এখানে বসলো মাঝখানে, তারপরে আবার -3 একটা, তার মানে হয়ে যাচ্ছে কত? -1 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু 2 হচ্ছে জাম্প। ঠিক আছে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। +2 বেরোচ্ছে। হচ্ছে সবার অঙ্কটা এখানে পুরো। সবাই আছিস তো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, হয়ে গেলে বলবি যে নেক্সট পেয়ে যাবো। তাহলে স্যার একটু উপরে কি লিখেছেন একটু দেখাবেন? দাঁড়াও। ঠিক আছে আর ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই ছিল অঙ্কটা। এবার নেক্সট আসি হচ্ছে এবার ট্রিগোনোমেট্রিক ফাংশনের দিকে দেখি। সাইন কস কস দিয়ে কিছু আছে। আচ্ছা, অঙ্কটা করার আগে আমি একটু সাইন কজের একটু গ্রাফটা নিয়ে একটু আলোচনা করি, কারণ অঙ্কটা করতে গ্রাফটা থাকলে ভালো হবে। ধর আমাদের কাছে রয়েছে fx ইকুয়ালস টু sin x। আচ্ছা, sin x এর ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত? sin x এর ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত? sin x কত থেকে কতর মধ্যে থাকে? -1 থেকে 1। এক্স্যাক্টলি, -1 থেকে 1। তাহলে -1 লেস ইকুয়াল টু sin x লেস ইকুয়াল টু 1। এটা ছোটবেলায় করেছিস, ক্লাস 10 এ যখন ত্রিকোণমিতি প্রথম শিখেছিলি তখনই জানতিস কেন -1 থেকে 1 এর মধ্যে থাকে। বিকজ sin x মানে তো লম্ব বাই অতিভুজ। তো সেক্ষেত্রে লম্ব আর অতিভুজ, ঠিক আছে, ম্যাক্সিমাম সমান হতে পারে কোনো কেসে, স্পেশাল কেসে, কিন্তু লম্ব কখনোই অতিভুজের থেকে বড় হবে না, তাই sin x টা 1 এর থেকে বড় হতে পারে না। ঠিক আছে, আর -1 কেন? কখন যখন তুই এক্সট্রা এটা কি আস্তে নেক্সট আস্তে অঙ্ক? নেক্সট অঙ্ক বলতে এর আমি জাস্ট এখন অঙ্ক কোয়েশ্চেনটা দিইনি, আমি জাস্ট এমনি sin x এর cos x এর গ্রাফটা নিয়ে একটু বলছি, তারপর আমি কোয়েশ্চেনটাতে আসছি। এটা জাস্ট এমনি লিখে রাখতে পারি সব কিছু। এবার -1 থেকে 1, আর cos x টাও তাই -1 থেকে 1 এর মধ্যে থাকে। তো দেখ sin x এর গ্রাফটা কিরকম হয় দেখ আগে। তাহলে -1 থেকে যখন 1 এর মধ্যে থাকে, আমি যদি এদিকে বলি x অ্যাক্সিস রয়েছে, এদিকে x ড্যাশ, দিস ইজ y, দিস ইজ আওয়ার y ড্যাশ, এন্ড মাঝখানে যদি অরিজিন ও থাকে, মূলবিন্দু ও, তো সেক্ষেত্রে দেখ sin 0, ঠিক আছে, sin 0টা কত হয়? sin 0 এর ভ্যালু, sin 0 এর ভ্যালু হয় 0। 0। আচ্ছা, তারপর কত? sin, sin কোথায় কোথায় 0 হয়? 0-তে 0 হয়, আর কোথায় 0 0 তে হয়? হবে, 180 তে। পাইতে হবে, হ্যাঁ। তারপর 2 পাইতে হবে, তাই তো। এদিকে সিমিলারলি এই সাইডে মাইনাস পাইতে হবে, -2 পাইতে হবে, এবং পাই এর যে কোনো -2। মাল্টিপ্লাই sin x টা 0 হবে, তাই তো। sin x ইকুয়ালস টু
0 for x equals to n pi, ঠিক আছে? পাই এর যে কোনো মাল্টিপলের জন্যই এটা 0 হবে। এটা ক্লাস 11 এর ত্রিকোণমিতির জেনারেল সলিউশন চ্যাপ্টারে এই ধরনের জিনিস ছিল, ঠিক আছে? x equal to n pi, n belongs to z for any z। আচ্ছা, এবার এক কখন কখন হবে, আমি এক আর মাইনাস একের মধ্যে থাকে, তাই আমি মাইনাস এক থেকে একের মধ্যে একটা রিজিয়ন তৈরি করে নিই আগে। এটা মাইনাস, আমি ধরছি এটা হচ্ছে y ইকুয়ালস টু 1 লাইন, y ইকুয়ালস টু -1 লাইন, এবং এই দুটো লাইনের মাঝেই সাইন এক্সটা বিলং করবে, ঠিক আছে? তো পাই বাই 2 তে তার ভ্যালু সবসময় ম্যাক্সিমাম হয় 1, আর মাইনাস পাই বাই 2 তে তেমন কত হবে, মাইনাস পাই বাই 2 তে হয়ে যাবে -1, 3 পাই বাই 2 তে হয়ে যাবে -1, কিন্তু প্লাস 3 বাই মাইনাস প্লাস 3 বাই 2 তে, -3 বাই 2 তে কি হবে, +1। তো এরকম ভাবে চলতে থাকবে কার্ভটা। এবার কার্ভটা যদি আঁকা হয় তাহলে কিরকম দাঁড়াবে, এখানে ঠিক মানে ওটা মুশকিল, অ্যাকচুয়ালি রাউন্ড টাইপের হয়। এরকম ভাবে চলবে, ঠিক আছে? এভাবে কন্টিনিউয়াসলি এরকম ভাবে চলতে থাকবে, এদিকেও এন্ড এইদিকেও। এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, ঠিক আছে? সাইন এক্স এর গ্রাফে কোথাও কোনো ডিসকন্টিনিউটি নেই, সমস্ত মানে পুরো হোল রিজিয়ন আরেই এটা কন্টিনিউয়াস, ঠিক আছে, সাইন এক্স গ্রাফটা। আর কজ এক্স এর গ্রাফটা কিরকম হবে, আমি যদি এবার কজ এক্স এর গ্রাফটা ড্র করতে চাই তখন কি হবে, এক কাজ করি, কজ এক্স এর জন্য এখানেই করবো, এটার মধ্যেই কজ এক্সটা করবো, সুবিধা হবে। এবার আসছি কজ এক্স এর গ্রাফ। কজ এক্স এর গ্রাফটা কি হয়, কজ এক্স 0 তে 1 ভ্যালু দেয়, কজ এক্স এর ভ্যালু বললাম -1 থেকে 1 এর মধ্যে থাকে, -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, ঠিক আছে? কিন্তু 0 তে দেবে হচ্ছে 1 ভ্যালু, আর পাই বাই 2 গুলোতে 0 হবে। তার মানে পাই বাই 2 গুলোতে 0 হবে, মানে এটা তো পাই বাই 2, এটা হচ্ছে আমার কাছে 0, এটা হচ্ছে পাই, একটু লিখে না, এটা 2 পাই, দিস ইজ 4 পাই, না 4 পাই না 3 পাই, এন্ড সো অন। এদিকে তাহলে এটা পাই হলে এটা মাইনাস পাই, এটা হচ্ছে -2 পাই, এন্ড সো অন, এদিকে -3 পাই, এরকম টাইপের কিছু একটা রয়েছে। এবার cos x টা, এটা হচ্ছে মাঝখানের পয়েন্টগুলো, তার মানে পাই বাই 2, দিস ইজ 3 পাই বাই 2, এখানে পড়বে 5 পাই বাই 2, দিস ইজ মাইনাস পাই বাই 2, -3 পাই বাই 2, এরকম ভাবে চলছে, ঠিক আছে? তো এবার আমরা cos x এর যে গ্রাফটা আঁকবো সেটা কিরকম পাবো, cos x এর গ্রাফটা হবে হচ্ছে, তার মানে পাই বাই 2 তে 0, তাহলে এই হচ্ছে এখানে আসবে, এরকম ভাবে যাওয়ার পর পাইতে ভ্যালু হচ্ছে -1, এই যে পাই পয়েন্ট, সে পাই পয়েন্টে তার ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে? তো পাইতে যখন ভ্যালুটা -1, তার মানে এইটা হচ্ছে -1 কে ছেদ করবে, -1 লাইনটাকে। তারপর আস্তে আস্তে যখন আবার 3 পাই বাই 2 মানে এখানটা আসবে, তখন ভ্যালু এগেন 0, তো এখান থেকে কমতে কমতে আবার 0, 0 করতে করতে যখন এই 2 পাইতে আসবে, 2 পাইতে ভ্যালু হচ্ছে 1, তাহলে এই 1 হয়ে গেল। 2 পাই করতে করতে যখন 2 পাই বা 3 পাই বাই 2 তে আসবে, তখন আবার 0 ভ্যালু, 0 হয়ে গেল। তো এখানে এরকম করতে করতে যখন এরকম জায়গায় আসবে, তো সেখানে ভ্যালু আবার হচ্ছে -1, এবং চলবে এভাবে, ঠিক আছে? ওইটাও তাই, দেখতে পাচ্ছিস কিভাবে তোর মানে সাইন এক্স আর কজ এক্সটা একটা ট্রান্সফরমেশন রয়েছে সাইন এক্স আর কজ এক্স এর মধ্যে, জাস্ট কত ট্রান্সফরমেশন রয়েছে, কতটা গ্যাপে সাইন এক্স, মানে কতটা গ্যাপ সমান করে দিলে সাইন এক্স আর কজ এক্স সেম হয়ে যাবে।
কতটা গ্যাপ সমান করে দিলে সাইন এক্স আর কজ এক্স সেম হয়ে যাবে? বল, কে বলবি? কতটার গ্যাপ রয়েছে সাইন এক্স আর কজ এক্স এর মধ্যে? π/2 π/2 π/2। এই হলুদ যে গ্রাফটা, কজ এক্স এর গ্রাফটা যেটা রয়েছে, একটু বোঝার চেষ্টা কর। কজ এক্স এর গ্রাফটাকে নিয়ে π/2 পরিমাণ সরা, এইটুকুনি সরিয়ে নে, এইটুকুনি সরা, এইটুকুনি তো π/2 পজিশন রয়েছে। এখান থেকে দেখ 0 থেকে π/2, এটা সরিয়ে যেমনি সরাবি সাইন এক্স এর সঙ্গে সাইন এক্স এর উপর গিয়ে পড়বে, সাইন এক্স এর গ্রাফের সঙ্গে সেম হয়ে যাবে। তাই সাইন এক্স আর কজ এক্স এর মধ্যে একটা π/2 এর ডিসপ্লেসমেন্ট বা সরণ বা ট্রান্সফরমেশন যাই বলি সেটা থাকে। তাই জন্যই সাইন π/2 প্লাস এক্স মানে কত লিখিস? কজ এক্স লিখিস। কিন্তু গ্রাফিক্যালি কেউ কোনোদিন চিন্তা করেছিস সাইন π/2 এক্স, π/2 প্লাস এক্স মানে কজ এক্স কেন হয়? জাস্ট 9-10 টেনে শুধুমাত্র মানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে বুঝেছি, কিন্তু এটা হচ্ছে গ্রাফিক্যালি এরকম একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই হয় π/2 প্লাস এক্স। সিমিলারলি কসটাকে, সাইনটাকে যদি π/2 পরিমাণ সরাই তাহলে কজের উপর গিয়ে পড়বে। ঠিক আছে, তাই cos π/2 প্লাস এক্স করলেও sin x ই হবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এর গ্রাফটা আঁকার কারণ একটাই, যে তোর নেক্সট যে অঙ্কটা করবো সেটা দেখ একটু। আবার হয়েছে, গ্রাফটা এঁকে নিয়েছিস? sin x cos x এর গ্রাফটা জানা দরকার, অনেক সময় কাজে লাগবে। ম্যাট্রিক্স এর কোশ্চেন চলে করতে। আচ্ছা থাক, আমি বলছি কোশ্চেনটা লিখে নে। কোশ্চেনটা পাওয়া যাচ্ছে না এখানে, এখানে লেখ হচ্ছে লেখ যে দেখাও যে fx equals to mod of sin x plus cos x, এইটা দিচ্ছে sin x plus cos x অপেক্ষক x equals to পাই বিন্দুতে সন্তত। x equal to পাই বিন্দুতে সন্তত, এটা আমাদের দেখাতে বলেছে। কি করে করবি? x equal to পাই তে সন্তত দেখাতে বলেছে, তার জন্য আমাদের mod of sin x plus cos x কে ভাঙতে হবে। পাই এর কম, x টা যখন পাই এর চেয়ে কম তখন কি হবে, বড় যখন তখন কি হবে, ঠিক আছে, সেটাতে আমাদের ভেঙে নিতে হবে। তো দেখ, এর জন্য গ্রাফটা লাগবে, উপরে যে গ্রাফটা এঁকে রেখেছি সেটা রাখবে এখানে কাজে। দেখ fx equals to mod of sin x প্লাস cos x, ঠিক আছে, এটা আমাকে দেওয়া আছে সমস্ত x, সমস্ত রিয়েল নাম্বারের জন্য, ফর অল x বিলংস টু r, ফর এনি x বা ফর অল x বিলংস টু r। এটা ফর অল সাইন বলেছি আমি, উল্টো এ, আর ফর অল এর উল্টো হয় দেয়ার এক্সিস্ট, উল্টো ই, ঠিক আছে। তো ফর অল এক্স বিলংস টু আর, এবার এটাকে ব্রেক করছে কি করে দেখ। তো ব্রেক করার জন্য মডিউলার সবসময় কি করে ব্রেক করতে হয়, যে পয়েন্টে আমাকে অসন্তত বা সন্তত করতে বলে সেখান তার তার চেয়ে কমের জন্য কি হবে, তার চেয়ে বড় হলে কি হবে, আর সেটাই হলে কি হবে, তার ভ্যালু যদি পাই হয় তখন কি হবে, এটাতে আমাকে ব্রেক করতে হবে, তাই তো। প্রথমে লিখে নিবি, তারপর ব্রেকটা করবি। এবার দেখ এক্সটা যখন পাই এর থেকে ছোট, এবার গ্রাফটা ভালো করে ফলো করবি। তার মানে আমি দেখবো পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স এর ভ্যালু। এক্সটা পাই এর থেকে ছোট, প্রথমে দেখি পাই কোথায় রয়েছে, এই হচ্ছে পাই, এটা হচ্ছে পাই। তো পাই এর থেকে যখন ছোট, পাই এর থেকে ছোট মানে কোথায়, পাই এর বাঁ দিক, অর্থাৎ এরকম জায়গায়।
ওকে, এরকম জায়গায়, এরকম জায়গায় জাস্ট আমি স্লাইড সরছি এখান থেকে, পাই থেকে এরকম জায়গায় আসছি, ঠিক আছে? এই যে দেখ, লাইন টানলাম একটা, এরকম জায়গায় পাই থেকে জাস্ট বাঁদিকে অল্প একটু সরলাম। তো সরাতে দেখতে পাচ্ছি পায়ের বাঁদিকে cos x এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, cos x টা হচ্ছে নেগেটিভ, sin x টা কত? sin x টা পজিটিভ, sin x এর গ্রাফ, লাল গ্রাফটা উপরে রয়েছে পায়ের বাঁদিকে, এক্স অক্ষের উপরের দিকে রয়েছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, একটা নেগেটিভ একটা পজিটিভ তো বুঝলাম, কিন্তু কোনটা বড়, নেগেটিভটা বড় না পজিটিভটা বড়? লাইন যে টেনেছে সেখান থেকে বল। নেগেটিভ পার্টটা বড় না পজিটিভ পার্টটা বড়? হ্যালো? নেগেটিভ পার্টটা বড় হচ্ছে না পজিটিভ পার্টটা বড় হচ্ছে? মানে এই যে নিচে যে লাইনটা এঁকেছি আমি, সেই লাইনটার কোন কোন দিকে পোর্শনটা বেশি আছে, নেগেটিভ পোর্শনে বেশি আছে না নেগেটিভে বেশি আছে? তাই তো, তার মানে cos x টা নেগেটিভ এবং সেটা ভ্যালুর দিক থেকে বড়। ভ্যালুর দিক থেকে বড় মানে হচ্ছে তার ম্যাগনিটিউডটা, তার মড ভ্যালুটা বড়। তার মানে যেমনি আমি নেগেটিভ পোর্শন যেহেতু বড়, তাই আমি যখনই তাদের যোগ করে দেবো তখন যোগ করে কিন্তু আলটিমেটলি নেগেটিভ ভ্যালুই পাবি। তুই -5 এর সঙ্গে একটা বেশি পার্টের নেগেটিভ রয়েছে, তার সঙ্গে তুই 2 যোগ করছিস, ঠিক আছে? তার মানে কত হবে? নেগেটিভই তো পাবি, -3 তো পাবি। তো পাইয়ের থেকে যখন ছোট তখন কিন্তু ভ্যালুটা নেগেটিভ, ঠিক আছে? তার মানে, আর নেগেটিভ যখনই হয়ে যাচ্ছে, সাইন এক্স প্লাস কজ এক্স এর ভ্যালু যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে -sin x + cos x হবে মডিউলাসটার ভ্যালু। ওকে, কারণ নর্মালি দেখ না, মড এক্স এর ভ্যালু, এটা বোঝা গেছে তো? না বুঝতে পারলে বলবি, কেউ বুঝতে না পারলে। যখন এক্স এক্স যখন নেগেটিভ তখন তার ভ্যালু হচ্ছে -x। তো আমার sin x + cos x টা এই রিজিয়নে নেগেটিভ, তাই জন্য তার ভ্যালুটা, মড ভ্যালুটা তুল হচ্ছে মাইনাস। এবার চলে আসি পজিটিভের ক্ষেত্রে, দেখি কি মানে এক্সটা যখন পাইয়ের থেকে বড় তখন কি হচ্ছে। তো এটা পাই, এরকম পোর্শন রয়েছে হচ্ছে পায়ের চেয়ে বড় পোর্শন, মানে রাইট হ্যান্ড, পায়ের ডান দিকে। তো পায়ের ডান দিকে যখন আমরা, কি বলবো, পায়ের ডান দিক হচ্ছে এটা, আচ্ছা, পায়ের ডান দিকে এরকম পজিশনে আমরা একটা চুজ করি, এগেন একটা পয়েন্ট চুজ করি, ধর এরকম জায়গায় এসে পড়ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো সাইন আর কস পাইয়ের ডান দিকে দুটোই নেগেটিভ, তো যোগ করলে এমনিতেও নেগেটিভ হবে, দাগ পাক কাটার দরকার নেই। সাইন আর কস দুটোই তো নিচের দিকে রয়েছে এক্স অক্ষের, এটাও সাইনটাও নিচে রয়েছে, কসটাও নিচে রয়েছে পায়ের পর থেকে, তাই তো? তো দুটোই নেগেটিভ যোগ করলেও নেগেটিভ, তার মানে এগেন এটার ভ্যালু মাইনাসই হবে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই যে একটা মাইনাস আর একটাও মাইনাস হলো, হ্যাঁ মাইনাসই হবে, ঠিক আছে? গ্রাফ সেটাই বলছে। আর এক্স ইকুয়াল টু পাইতে কত হবে? মড অফ সাইন পাই প্লাস কস পাই হবে। এক্স ইকুয়াল টু পাইতে মডিউলাস দিয়ে লিখবো, কিন্তু মড ছাড়া আবার লিখে দিবি না, তাহলে ভুল হয়ে যাবে কিন্তু, বুঝলাম? তাহলে দেখবি অন্তত হচ্ছে না, কারণ আমি তো এটা তো ভ্যালু বসাচ্ছি, এক্স ইকুয়াল টু পাইতে তো ভ্যালু বসাচ্ছি আমি। তো কত হচ্ছে দেখ এবার, তাহলে এরকম যদি লিখি, তাহলে -sin x + cos x, তাহলে লেস দেনও তাই গ্রেটার দেনও তাই, তার মানে এক্স নট ইকুয়াল টু 0 হলে এটা। আর সাইন, এটা কত? মড অফ সাইন পাই প্লাস কস পাই, সাইন পাই এর ভ্যালু হচ্ছে 0 আর কস পাই এর ভ্যালু হচ্ছে -1। এটা হচ্ছে -1 পাচ্ছিস, -1 এর মড করলে 1 হবে। ডেফিনেশনটা তৈরি করা হয়ে গেল এফএক্স এর। এবার রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে ডেফিনেশন এফএক্স।
এবার রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট করে করে দে। তাও করার দরকার নেই, এক্স নট ইকুয়াল টু 0 পেয়েছিস, ডাইরেক্ট লিমিট লেখ। এরপর অঙ্কটা তার কিছু নেই, লিমিট এক্স টেন্স টু পাই, কোনো পাই মাইনাস পাই প্লাস লেখার দরকার নেই, এফ এক্স। তো এক্স টেন্স টু পাই হলে কত হচ্ছে, লিমিট মাইনাস কজ সাইন এক্স প্লাস কজ এক্স দিচ্ছে ভ্যালুটা। পাইটা বসিয়ে দে এখানে আর এখানে, দুই জায়গায় পাই বসিয়ে দে এক্স এর জায়গায়। সাইন পাই, পাই এর ভ্যালু মানে 0, সাইন 180 ডিগ্রি 0 হয়। কস পাই কত হয়, -1 হয়, তাহলে -1 পাচ্ছিস, দ্যাট ইজ 1। আর এফ অফ পাই মানে কত, এক্স এর ভ্যালু পাই হলে তার ভ্যালু 1ই পেয়েছি আমরা। এফ অফ পাইটা কত, দিস ইজ অলসো 1। therefore limit x tends to pi fx and f of pi both are equal, hence the function is continuous at pi। ঠিক আছে, দুটো ভ্যালু সেম হয়ে গেছে, সুতরাং ঠিক আছে। তো এই ছিল অঙ্কটা। গ্রাফটার জন্য এটা বোঝা গেল পজিটিভ হবে না নেগেটিভ হবে, আদারওয়াইজ তোকে ভ্যালু বসিয়েও দেখতে পারিস, ব্যাপারটা কিছু নয়। গ্রাফটা ডট করে রেখে ফেলতে পারলে সুবিধা। কিছু কিছু অঙ্ক আছে কন্টিনিউটি, যে ডেফিনেশনটাই মেন, ঠিক আছে, ডেফিনেশনটা করে ফেলতে পারলে ওখানেই মেন কাজ থাকে। পরের আপার লিমিট মানে তোর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মধ্যে কিছু নেই। আর যেগুলো ডেফিনেশন ঠিকঠাক মতো দেওয়া থাকে সেগুলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট করতে গেলে একটু কাজ করতে হয়। হচ্ছে অঙ্কটা। সাইন এক্স আর কজ এক্স এর গ্রাফ তোরা এমনি এর আগে পেয়েছিস কোথাও, সাইন এক্স গ্রাফ আর কজ এক্স এর গ্রাফ? স্যার আমরা ওই স্ট্যাটিস্টিক্সে পড়েছিলাম। স্ট্যাটে পড়েছিস, আর ফিজিক্সে পড়েছিস কোথাও? হ্যাঁ স্যার একবার পড়েছিলাম, কিন্তু কোথায় পড়েছিলাম মনে নেই। ফিজিক্সে পড়েছিস হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম, সরল দোলগতি ও চ্যাপ্টার। হ্যাঁ 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 স্যার ঠিক পড়েছিলাম। আছে, সাইন এক্স তো মানে ওয়াই ইকুয়াল টু যদি এরকম একটা সাইন এক্স লেখা হয়, সেটা একটা সরল দৈর্ঘ্যগতি, আর ওয়াই ইকুয়াল টু লেখা হলে সেটা একটা সরল দৈর্ঘ্যগতি। আর সাইন এক্স প্লাস কস এক্স হচ্ছে দুটো সরল দৈর্ঘ্যগতির পরিপাত, ঠিক আছে, সুপার ইম্পোজিশন অফ টু এস এইচ এম, দুটো সাইন সরল দৈর্ঘ্যগতির মানে যোগফল, রেজাল্টেন্ট একটা এস এইচ এম। এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা। আচ্ছা নেক্সট আসি, চেঞ্জ করবো, বাকি আছে কারোর? হ্যালো, হয়ে গেছে স্যার। আচ্ছা দেখ, নেক্সট হচ্ছে, এইবার আবার একটা সোজা নিয়ম অঙ্ক, এটা সোজা হবে না।
অঙ্কটা দেখ, এটা সোজা অঙ্ক, এটা কিছু গ্রাফও লাগবে না, কিছু লাগবে না। দেখ, পরপর কঠিন করালে অসুবিধা আছে। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান। এই অপেক্ষকটি এক্স এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অনির্ণেয় দেওয়া আছে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ভ্যালুটা দেওয়া নেই। তো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে দেওয়া নেই মানে হচ্ছে এই ফাংশনটা এক্স নট ইকুয়ালস টু ওয়ান এর জন্য শুধুমাত্র, ঠিক আছে? যে ভ্যালুটা দেওয়া আছে সেটা শুধুমাত্র এক্স নট ইকুয়াল টু ওয়ান এর জন্য, এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য নয়। ওকে, অর্থাৎ তুই যদি সেটের কনসেপ্টে বলিস তাহলে এটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু আর, কিন্তু আরটা কিন্তু ওয়ান এর জন্য নয়। ওয়ান এর জন্য না, সেটা সেটের দিকে কি করে বোঝাবো? আর থেকে ওয়ানটাকে বাদ দিয়ে দিলাম আমি, ঠিক আছে? সুতরাং আমরা আগে লিমিটটা বার করি। লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স, আগেই বলেছি আমি যে এফ এক্স ইকুয়াল নট ইকুয়াল টু ওয়ান দেওয়া থাকলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করার দরকার নেই, নর্মালি এক্স টেন্স টু ওয়ান এফ এক্স, সেটা কত হবে? লিমিট এফ এক্স মানে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান, দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান। তাহলে এটা কত হবে? লিমিট এক্স টেন্স টু ওয়ান। কিভাবে করবে এটা? বিভিন্ন ভাবে করা যায়, তার মধ্যে এক কাজ করি, এটাকে ফাংশনটাকে ভেঙে দিই। উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত? এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। আর নিচে কত? এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কর, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এইভাবে করতে পারিস, অথবা লিমিটেড ফর্মুলা ইউজ করে করতে পারিস। এটা কেটে যাচ্ছে, তো কেটে গেলে এবার নর্মালি ভ্যালু বসিয়ে, তো এক্স এর জায়গায় ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান উপরে, আর নিচে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে কত হচ্ছে? টু বাই নিচে থ্রি, তাই তো? এখন যদি এক্স ইকুয়াল টু ওয়ান এর ভ্যালুটা অনির্ণেয় মানে জানা নেই, তো এক্স ইকুয়াল টু ওয়ান এর ভ্যালু যদি টু বাই থ্রি হয় তার মানে তো আমাদের হয়ে যাবে, মানে তোর অন্তত হয়ে যাবে। তাহলে সুতরাং অন্তত হলে কি হবে? লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়ান হবে, তাই তো? তাহলে এফ অফ ওয়ান এর ভ্যালু কত? এটা মানে তো টু বাই থ্রি, এটাই আমাদের এফ অফ ওয়ান। এফ অফ ওয়ান এরই দেখ ভ্যালু বার করতে পারে আপনার কাছে, সেটা তার কিছু নেই অঙ্কটা, যে এফ অফ ওয়ান এর মান কত হলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হবে। ঠিক আছে, এই অঙ্কটাকে যদি কেউ চায় তো এইভাবে করতে পারে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তো লিমিটটা অন্যভাবে বার করতে পারি, সেটা হচ্ছে লিমিটের ফর্মুলা ইউজ করে, যে লিমিট। স্যার বলছি আমার একটু সমস্যা হয়ে আছে, আমি গ্রুপ থেকে মানে এখান থেকে বেরোচ্ছি, হ্যাঁ, মানে ক্লাস আচ্ছা, থেকে। ঠিক আছে, এক্স টেন্স টু ওয়ান এরকম রয়েছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স উপর নিচে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দেয়। তাহলে ভাগ করলে উপরে একটা ফর্মুলা পড়ছে, নিচে একটা ফর্মুলা পড়ছে। ফর্মুলা ছিল হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এটা আছে হচ্ছে ওয়ান, ঠিক আছে? তার মানে প্রথমটার জন্য হচ্ছে ওয়ান
এন এন এনটা আছে প্রথমটার ক্ষেত্রে 2 আর নিচেটাতে আছে 3, 2 ইন্টু 1 টু দি পাওয়ার 2 মাইনাস 1 আর নিচে হচ্ছে 2 ইন্টু 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে সরি 3 ইন্টু 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে হয়ে গেল কত 2/3 হলো সেই। ঠিক আছে, দুটো ভাবে লিমিটটা বার করা যেতে পারে। উপরে একরকম করেছি, নিচে এভাবে করলাম লিমিট দিয়ে, লিমিটের যে ফর্মুলা ছিল সেটাতে। লিমিটের ফর্মুলাটা ছিল হচ্ছে লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a is equals to n into a to the power n minus 1, এটা ছিল। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট অঙ্ক করছি ধরে। আচ্ছা এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা কিন্তু আপার লিমিট বা লোয়ার লিমিট ইউজ করে করা যাবে না অঙ্কটাতে, এটা যে অঙ্কটা দিতে। এটার জন্য এটা করবি দেখ, কনসেপ্টটা একটু অন্য বইতে রয়েছে বলে করে দিচ্ছি, কিন্তু এটা আপার লিমিট লোয়ার লিমিটের কনসেপ্ট এটা কন্টিনিউলি দেখানো যাবে না। ফাংশনে দিয়েছে দেখ fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার যখন x নট ইকুয়ালস টু 0 আর 0 যখন x ইকুয়ালস টু 0। ঠিক আছে, when x ইকুয়াল টু 0 এরকম দেওয়া আছে কোশ্চেন। এই অঙ্কটা একটু মনে মানে মুখস্থ রাখার মতো অঙ্ক, এটা তো ওই নর্মালি হবে না। কি করে হচ্ছে দেখ, মনে করি এটার নামটা আমি লিখে দিচ্ছি, ইপসাইলন। ঠিক আছে, এর নাম যেটা যেটা লিখলাম সেটার নাম হচ্ছে ইপসাইলন, যেমন ডেল্টা আলফা বিটা সেরকমই সেই গ্রুপেরই একটা অ্যালফাবেট, সেটা হচ্ছে ইপসাইলন। এবার ইপসাইলন গ্রেটার দ্যান 0 যে কোনো বাস্তব সংখ্যা যাকে যদিচ্ছ, যদিচ্ছ মানে নিজের ইচ্ছা মতো, ঠিক আছে, ক্ষুদ্র করা যায়। যদিচ্ছ ক্ষুদ্র করা যায়, ঠিক আছে। তো সেরকম যদি হয় তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তো এফ এক্স মানে এফ এক্স এর যে লিমিটটা সেটা এফ অফ জিরোর সঙ্গে সমান হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তার জন্য আমরা যেটা করি এই রকম ধরনের অঙ্কে, সেটা হচ্ছে এফ এক্স মাইনাস এফ অফ জিরোটা কত হচ্ছে দেখবো। ঠিক আছে, মড অফ এফ এক্স মাইনাস এফ অফ জিরো সেটা হচ্ছে এফ এক্স মানে হচ্ছে এফ এক্স স্কোয়ার সাইন 1/x, আর এফ অফ জিরোটা কত 0, কোয়েশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, তো দিস ইজ ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার সাইন 1/x। তো মডটাকে তুই চাইলে ব্রেক করতে পারিস, সেটা হচ্ছে মড অফ এক্স তার স্কোয়ার সাইন মড অফ এক্স, মানে সাইন 1/x। এবার সাইন এক্স এর ভ্যালু আগেই বলেছি একের থেকে কম, সাইন এক্স এর ভ্যালু একের থেকে কম, তাহলে লেস ইকুয়াল টু এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই থাকলো, আর এটা হচ্ছে 1। কারণ কি, যেহেতু মড অফ সাইন এক্স
বা সাইন 1/x যাই বলিস না কেন সেটা লেস দেন ইকুয়ালস টু 1, ঠিক আছে? আবার সেটা এপসাইলনের থেকে যদি ছোট ধরি, এই জিনিসটা যদি এপসাইলনের থেকে ছোট হয়, তার মানে মড অফ এক্স স্কোয়ারটা এপসাইলনের থেকে ছোট, তাই তো? কখন হবে? যখন মড অফ এক্স স্কোয়ার ইজ লেস দেন এপসাইলন, ঠিক আছে? একটা একই লাইন ঘুরিয়ে লিখলাম তোদের জন্য যাতে সুবিধা হয় তুলতে। তো এক্স মড অফ এক্স স্কোয়ার যদি লেস দেন এপসাইলন হয়, তাহলে মড অফ এক্স এক্সটা করতে হবে, লেস দেন রুট এপসাইলন হয়ে যাবে, ঠিক আছে? রুট এপসাইলন। তো এরকম যদি হয়, আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো যে দিস ইমপ্লাইজ জিরো লেস দেন, আমরা যেহেতু 0 পয়েন্টে বার করছি তাই জন্য হচ্ছে এখানেও একটা জিরো লিখতে হবে, লেস দেন এটাকে আমরা ডেল্টা ধরে নিচ্ছি, কিছু একটা ডেল্টা, যেখানে ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে রুট এপসাইলন, ঠিক আছে? সুতরাং তাহলে এরকম যদি হয়, এবার তুই কি বললাম দেখ, যে এফ মাইনাস জিরো যে পোর্শনটুকু রয়েছে, এফ(-0) মডটা, সেটা কিন্তু এপসাইলনের থেকে ছোট। আবার এপসাইলনকে বলছি যত খুশি আমরা ছোট করতে পারি, মানে জিরোর যত সম্ভব কাছে নিয়ে যেতে পারি। তাহলে জিরো একটা এ নাম্বারটাকে, এটা লেস দেন জিরো এপসাইলন, এটাকে ভাবছি হচ্ছে এ, এটা আবার এপসাইলন থেকে ছোট, আর এপসাইলনকে আমরা যত খুশি ছোট করতে পারি। তো একে আমরা যদি একদম জিরোর কাছে নিয়ে যাই, তার মানে আলটিমেটলি কি হবে, আস্তে আস্তে এটা জিরোর দিকেই জিরোই হয়ে যাবে আলটিমেটলি লাস্টে গিয়ে। এপসাইলনকে ক্ষুদ্র করতে করতে জিরোর কাছে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সেটা হলে এটা জিরোই হয়ে যাবে, তখন এফ(x) আর f(0) এর ভ্যালুটা সেম হয়ে যাবে, আর তখন কন্টিনিউয়াস হয়ে যাবে। তাই বলছে এখানে যে সুতরাং তাহলে যে কন্ডিশনটা স্যাটিসফাই করেছে বলে এটা হচ্ছে, সুতরাং এফ(x) অপেক্ষকটি x=0 বিন্দুতে সন্তত, ঠিক আছে? আচ্ছা, হয়েছে সবার এটা? হ্যালো? চেঞ্জ করলাম তাহলে। আচ্ছা দেখ, আজকে লাস্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে ওইটা না, আচ্ছা কোয়েশ্চেনটা বলছিলে, কোয়েশ্চেনটা এখানে নেই, ওই কোয়েশ্চেনটা।
যে বোর্ডে লিখে দিচ্ছি দেখে না। এটা আর নেক্সট দিনই বলে দেবো, শুধু এটা আজকে শুরু করবো না। আর দেখ এই অঙ্কটাই লাস্ট কর আজকে। ওই অঙ্কটা এখন বলবো না, ওটা তো আবার গ্রাফটা আকারে রয়েছে, ওটা আবার নেক্সট দিন করবো, আজকে অনেকগুলো হয়েছে। আমি নিজেরটা করছি, জিএক্স এরটা করছি, এফএক্স এর নিজেরা করে নিবি, ঠিক আছে? জিএক্স টা দেখ কি দিচ্ছে, জিএক্স ইকুয়াল দেওয়া আছে হচ্ছে লিমিট টি টেন্স টু 0 টু এক্স বাই পাই tan ইনভার্স টু বাই টি স্কোয়ার। এটা এক্স ইকুয়াল 0 তে সন্তত কিনা জিজ্ঞাসা করেছে। তো প্রথমে জিএক্স এর ভ্যালুটাকে বের করি। আমাদের কিন্তু মেইনলি এক্স এর উপর ডিপেন্ড করছে, মানে এক্স এক্স ইকুয়াল 0 তে সন্তত কিনা, টি এর কোনো ব্যাপার নেই এখানে, টিটাকে আমরা লিমিটটাকে ভ্যালু বের করছি এখানে। টু এক্স টা প্রথমবার কনস্ট্যান্ট, টু এক্স টাকে টু এক্স বাই পাই সব সেম রাখলাম। আমাকে করতে হবে হচ্ছে লিমিট টি টেন্স টু 0 টু tan ইনভার্স 2 বাই টি স্কোয়ার। এটা মানে কত হবে, লিমিট টি টেন্স টু 0 tan ইনভার্স 2 বাই টি স্কোয়ার রয়েছে, তো এটাকে লিমিটটা কর। আমি ধরছি যে এটা টি 2 বাই টি স্কোয়ারটাকে জেড ধরে নেয়, tan ইনভার্স তাহলে 2 বাই টি স্কোয়ারটা কত, 2 বাই টি স্কোয়ারটা হয়ে যাবে tan জেড, ঠিক আছে? তার মানে সেখান থেকে কি পাচ্ছি, টি স্কোয়ারটা তাহলে কত হচ্ছে 2 বাই tan জেড, তাহলে সেখান থেকে টিটা কত পাচ্ছি, √2 বাই √, tan জেড। তো সেটাকে দিয়ে আমাদের এখানটা বসাতে হবে। তো এখানটা দেখ জেড ইকুয়ালস টু এত, তো টি ইকুয়ালস টু √2 বাই √, tan জেড। আচ্ছা, তো এখানে যেটা পাচ্ছিস যে টি টেন্স টু 0 আছে, টি টেন্স টু 0 হলে কি হবে, তাহলে সুতরাং টি যদি টেন্স টু 0 হয় তাহলে জেড টেন্স টু কত হবে, জেড টেন্স টু tan ইনভার্স 2 বাই 0, ঠিক আছে? কারণ টি স্কোয়ারটা 2 বাই টি স্কোয়ার ছিল, টি এর ভ্যালু 0 বসিয়ে দিয়েছি, তাহলে জেড টেন্স টু কত হয়ে যাচ্ছে 2 বাই 0, মানে tan ইনভার্স ইনফিনিটি ধর বলছি, tan ইনভার্স ইনফিনিটি মানে কত, tan ইনভার্স ইনফিনিটি কখন হয়, tan এর কত ভ্যালু ইনফিনিটি হয়, tan কত ডিগ্রির ভ্যালু আনডিফাইন হয়, tan কত হলে আনডিফাইন হয়ে যায় ভ্যালু, কতর জন্য হয়,
হ্যালো, আছিস তো? স্যার π/2। পাই বাই 2, তো পাই বাই মানে জেড টেন্স তাহলে কত হয়ে যাবে? পাই বাই 2 হয়ে যাবে। এত tan 90 ডিগ্রি আনডিফাইন হয়ে যায়, তো জেড টেন্স টু পাই বাই 2 হয়ে গেল। তো এটা করার পর দেখ, তো এখানে আমাদের এবার বসাতে হবে এই যে পুরো জিনিসটা যেটা করলাম সেটা ব্র্যাকেটের মধ্যে রেখে দে, সেটা দেখাবি এখানেই। তো এখানে কত পাচ্ছিস? লিমিট t টেন্স টু 0 এর বদলে লেখ হচ্ছে z টেন্স টু পাই বাই 2। ঠিক আছে, z টেন্স টু পাই বাই 2 আর tan ইনভার্স 2/t² সেটা কত? সেটা হচ্ছে z, এটা হচ্ছে z। সেরকম যদি হয় তো দিস ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2x/পাই, আর z এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দে, তার মানে ইন্টু পাই বাই 2 হয়ে গেল। তাহলে 2 কেটে গেল, পাই কেটে গেল, অনলি এক্স পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে জিএক্স ইকুয়াল টু কত পড়ে থাকছে? এক্স পড়ে থাকছে, সব সব মিলিয়ে। সুতরাং সমস্ত বাস্তব সংখ্যার জন্য জিএক্সটা এক্স মানে সেটা একটা তোর কি বলবো, একটা স্ট্রেট লাইন, সরলরেখা, সেটা অলওয়েজ কন্টিনিউয়াস। ঠিক আছে, এক্স এর একটা বহুপদী সংখ্যা মানে এক্সটা একটা পলিনোমিয়াল। সুতরাং এক্স এর যে কোনো বাস্তব মানে জিএক্স অপেক্ষকটি সন্তত। ঠিক আছে, তাহলে জিএক্স ইকুয়াল টু এক্স মানে কি? জাস্ট একটা ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা, এই লাইনটা তো অলওয়েজ কন্টিনিউয়াস হবে, ওটা তো ব্রেকিং নেই কোনো। ঠিক আছে, তো আজকে এত দূরই থাক। সবার টোকা হয়েছে তো পুরোটা? ক্যান্সেল করছি আজকে।